আমি চাই না রূপকথাদি ওই বাড়িতে একটা দক্ষিণের মতো ঘুরে বেড়াক। আমি চাই রূপকথাদি সত্যি সুখী হোক। দাদা ভাইয়ের মতো একটা মানুষকে যে নিজের জীবনে পাবে তার জীবন ধন্য। আমি চাই রূপকথাদি এটা অন্তর থেকে বুঝুক। আপনি হাসছেন? তুমি যত কঠিন কাজেই সাকসেসফুল হও না কেন, এই একটা ব্যাপারে তোমাকে হার মানতে হবে। আমি হার মানবো না স্যার, এটা আমার চ্যালেঞ্জ রইল। রূপকথাদি নিজের জীবনে সুখী হবেই, নিজের জীবনে শান্তি পাবে, আর তার জন্য আমার যা ভূমিকা আমি আমার ভূমিকা পালন করব স্যার। হয় না ইমন, এভাবে হয় না। সবকিছুই তোমার ইচ্ছে মতো চলতে পারে না জীবনে, এটা তোমাকে মানতে হবে। রূপকথার ভালোবাসার মধ্যে যদি কোনো স্বার্থ না থাকতো, যদি কোনো হিংস্রতা না থাকতো, তাহলে এই ভালোবাসাটাকে আমি অনার করতাম। কিন্তু ও যতটা না রণকে ভালোবাসে তার থেকে বেশি রণর ওপরে পজেসিভ। দেখো, ভালোবাসা মানে অধিকার বোধ নয়, ভালোবাসা মানে অধিকার ছেড়ে দেওয়া। সবাই কি আর একরকম হয় স্যার? রূপকথাদির মতো যারা একরকম হয় না তাদের ভাগ্যও একরকম হয় না। জীবন তাদের নানা রকম ভাবে প্লেস করে। দেখো, তুমি যতই চেষ্টা করো না কেন, রূপকথা এখানে থাকলে রণকে বলতে পারবে না। তোমাদের সুখী দেখলে, তোমাদের একসঙ্গে চলতে দেখলে ওর আবার সমস্যা তৈরি হবে। তাই আমার মনে হয় বাচ্চার উচিত রূপকথাকে নিয়ে কলকাতা ছেড়ে চলে যাও। স্যার, সংসারটা একেবারে টুকরো হয়ে যাক সেটা আমি চাই না। দাদাভাই থাকলে পিসিমণি কত ভালো থাকে সেটাও তো একটা বড় ব্যাপার। পিসিমণি দাদাভাইয়ের মা, তার ছেলের ওপর তার কোনো অধিকার নেই, তার ছেলের ওপর তার কোনো ডিমান্ড থাকতে পারে না। সবই পারে, এগুলো সবই নিয়মের কথাই মন। কিন্তু সবকিছু কি জীবনের নিয়মে চলে? অনিয়মের হাওয়ায় তো কত কিছু এলোমেলো করে দেয়, উড়িয়ে দেয়, ভাসিয়ে দেয়। সেখানে মাটি আঁকড়ে পড়ে থাকাটা যে কতটা কঠিন কাজ সেটা তো একসময় তুমি নিজের জীবন দিয়ে দেখেছো। তাই আমি চাই না তোমাদের জীবনে আর কোনো তছনছ হোক, আর কোনো কিছু এলোমেলো হয়ে যাক। হবে না। গ্যারান্টি করতে পারো? পারি স্যার। তাহলেই আমি খুশি। তবে ওভার কনফিডেন্সে সাবধানতাটা হারিয়ে ফেলো না ইমন। দেখো, আমি একজন সিনিয়র মানুষ, জীবনে অনেক কিছু দেখেছি, অনেক কিছুর মধ্য দিয়ে গেছি, তাই আমি তোমাকে এই কথাটা বললাম। আত্মবিশ্বাস থাকা ভালো, আত্মবিশ্বাস তো থাকতেই হয়, কিন্তু তার সঙ্গে সাবধানতাটুকুও রেখো। তোমাদের দুজনের জন্যই একটা লক্ষণ রেখা ঠিক করে রেখো, যাতে যে কেউ যখন তখন ওই লক্ষণ রেখা পার করে ঢুকে না পড়তে পারে। কি হলো? এত চমকাবার কি হলো? চমকাবো না, না বলে এরকম কেউ হুট করে চলে আসে নাকি? আচ্ছা, এই ঘরে আমি ছাড়া তোমাকে জড়াতে কি আসবে বলো তো? অবশ্য একজনকে বাদ দিয়ে। কে একজন? কার কথা বলছো তুমি? আচ্ছা আচ্ছা, একজন। তুমি টাচ মি। কে আসে বলো? দেখো, তুমি কিন্তু আবার ঝগড়া করছো। ঝগড়া করবো না? তুমি আমাকে ইনসাল্ট করছো, আমি কেন ঝগড়া করবো না? তুমি কিন্তু প্রমিস করেছিলে আর ঝগড়া করবে না। আর তুমিও প্রমিস করেছিলে কোনোদিনও আমাকে খারাপ কথা বলবে না। এখন তুমি খারাপ কথা বলছো। খারাপ কথা বললাম? আমি শুধু বললাম একজন আসে মাঝে মধ্যে তোমাকে জড়াতে। শোনো, আমি কিন্তু সব সহ্য করতে পারি, অপমান সহ্য করতে পারি না। তুমি আমাকে চরিত্রহীন বলতে চাইছো? আমি তাই বলেছি নাকি একবারও? আমি শুধু বললাম একজন তোমাকে এখানে মাঝে মাঝে জড়াতে আসে। সেটা কে? তার দোষ, তোমার তো দোষ নয়। বললাম একজন আছে। সেটা কে আগে বলো? কানে কানে বলি? কোনো অধিক্ষেতা করবে না, ওখান থেকেই বলো। আরে এত দূর থেকে জোরে জোরে বলতে আমার লজ্জা করে, তাই ভাবছিলাম একটু কাছে এসে কানে। যাও না। কি প্ল্যান করছো বলো তো আমাকে নিয়ে? প্ল্যান আর করলাম কোথায়? গত 1 বছর অনেক প্ল্যান করেছিলাম, একটা প্ল্যানও তো সাকসেসফুল হতে দাওনি।
যাকে সেসব কথা বাদ দাও, এটা কোনো প্ল্যান নয়, সত্যি কথা। সত্যি? হুম। আচ্ছা বেশ, বলো কানে কানে। ব্রহ্মদত্তি। মিথ্যা কথা, শুধু মিথ্যা কথা, শুধু মিথ্যা কথা, শুধু মিথ্যা কথা। সিরিয়াসলি বল, তুমি না একদম জাতা, জানো তো? কি আর করবে, তোমার কপালটা এমন, পড়েছো একটা জাতা মানুষের হাতে। তোমার কপালটা যেন খুব ভালো, একটা পাগলের পাল্লায় পড়েছো। হ্যাঁ, ভাগ্যিস তোমার মাথায় একটা ক্র্যাক আছে। শোনো, আমি নিজেকে পাগল বলেছি, তুমি সেটা অ্যাডমিট করছো কেন? বাহ, সত্যি কথা অ্যাডমিট করবো না? তোমার মাথায় ক্র্যাকটা আছে বলেই তো আমি ফেসে গেলাম। তুই ভাষা দেখো, ফেসে গেল। ফেসে তো গেলাম। হ্যাঁ, ফেসেই তো গেলে, ফাঁসতে কি আর চেয়েছিলে? তাই তো তুমি প্রথম প্রথম আমাকে অ্যালাউই করতে না, একদম টাফ হয়ে থাকতে। সেই দেখে ঈশ্বর উপর থেকে মুচকি হাসলেন আর বললেন যে দেখ, যেটা ভেবেছিস কতটা ভুল। তাই তোমাকে বারবার অ্যালাউ করতাম, কাছে আসার চেষ্টা করতাম, কিন্তু তুমি আমাকে ঠেলে বারবার দূরে সরিয়ে দিতে। হ্যালো, আমি না সবসময় তোমার কাছে আসতে চাইতাম, হ্যাঁ? তুমি এটাও কখনো বুঝতে পারোনি। হ্যালো, এমন করে কাছে আসতে চাইতে যে আমি বুঝতে পারতাম না। বাবা, কাছে আসতে চাইতো না। এই শোনো, একদমই এরকম কোনো আমার কথা না। কথা এখনো শেষ হয়নি। কাছে আসতে চাইতো, যতই মুখে বলে বোঝাবার চেষ্টা করতাম কিছুতেই বুঝতো না, খালি আমাকে ঠেলে দূরে চলে দেয়। আর শোনো, আমি কিন্তু ওই ব্রহ্মদত্তির কাছে খুব গ্রেটফুল। কেন? হ্যাঁ সত্যি, ওই ব্রহ্মদত্তির কাছে কিন্তু আমি কৃতজ্ঞ, কারণ একমাত্র তার নাম শুনলে তুমি মাঝে মধ্যে আমার বুকে ঝাঁপিয়ে পড়তে। লজ্জা পাওয়া হচ্ছে। তুমি তার মানে আমাকে মিথ্যে বলতে না? না, মিথ্যে বলিনি, ব্রহ্মদত্তিটা কিন্তু সত্যি আছে। হ্যাঁ, এখন আমি যখন তোমার কাছাকাছি থাকি তখন সে তোমার ধার ধারতে সাহস পায় না। তাই বলছি, তোমাকে সারাক্ষণ কিন্তু আমাকে আঁকড়ে ধরে রাখতে হবে। ভালো হবে না কিন্তু। ইমন, আমার একটা বছর নষ্ট করলে কেন তুমি? শুধু কি তোমার একটা বছর নষ্ট হয়েছে, আমার হয়নি? তোমার হয়েছে কিনা জানি না, তবে আমার তো হয়েছে। তুমি তো আমাকে বিয়ে করতে চাওনি। তোমার ছিল বুঝি? এই কথাগুলো রিপিট করো না তো আবার। তোমার বেলায় বুঝি কিছু হয় না, তুমি নিজেই তো রিপিট করলে। দেখো, আমার কিন্তু তোমাকে বিয়ে করার একটা কারণ ছিল। হ্যাঁ, হতে পারে যে সময়ের সঙ্গে সঙ্গে সেই কারণটা ওয়াশ আউট হয়ে গেছে, কিন্তু সেই সময় দাঁড়িয়ে আমার জীবনে একটা কারণ ছিল তোমাকে বিয়ে করার। কিন্তু তোমার দিক থেকে তো কোনো কারণ ছিল না। কারণ ছিল না মানে? আমি না হয় এক জায়গায় কমিটেড ছিলাম, কিন্তু তোমার তো কোনো কমিটমেন্ট সেরকম ছিল না। আমি তো তোমার জীবনে প্রথম, তাহলে তোমার আমার কাছে আসতে এত টাইম লাগলো কেন? কারণ আমি তোমার জীবনের প্রথম ছিলাম না বলে। কিন্তু আমি যখন তোমার কাছে সারেন্ডার করেছিলাম, সারেন্ডার করতে চেয়েছি, তুমি বারবার আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে কেন? আমি তো তখন ভাবতেই পারিনি যে তুমি সারেন্ডার করছো। আমি তখন ভাবতাম যে হয়তো তোমার মনের মধ্যে কোনো গিল্ট ফিল আছে, সেখান থেকে তুমি এটা করছো। কারণ আমি তো ভুলতে পারিনি যে বিয়ের পর যখন আমরা মন্দিরে প্রণাম করতে গিয়েছিলাম, তুমি আমায় বলেছিলে যে তুমি আমার প্রতি কোনো কর্তব্য পালন করতে পারবে না, তুমি আমাকে স্বামী হিসেবে কিচ্ছু দিতে পারবে না। তারপরেই ভাবতাম যে হয়তো এই বাড়িটা সত্যি আমার নিজের নয়, একদিন এই বাড়ি ছেড়ে আমাকে চলে যেতেই হবে। তারপর আর কি, এই বাড়িটা একটু একটু করে আমার আপন হয়ে গেল, সবাই আমার আপন হয়ে গেল। শুধু আপন হলাম না আমি, আমাকে আপন ভাবলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকতে না। হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, ভেবেছিলাম বাড়ি ছেড়ে বেরিয়ে যাব, কিন্তু বেরিয়ে যেতে পেরেছি।
সে তো আমার জন্য, আমি তো তোমাকে বারবার আটকাতাম, যেতে দিতাম না বলে। তুমি যখনই চলে যেতে চাইতে আমি বারবার আটকাতাম, তোমাকে শাসন করতাম, জোর করতাম, আটকে রাখতাম। হয়তো ভুল করেছি, কিন্তু কোনো অন্যায় করিনি। যা করেছি তোমার উপরে অধিকার বোধ থেকে করেছি। কুসুম দোলা কুসুম দোলা।